137 পেরিয়ে 138 বছরে পা রাখল চট্টগ্রাম বন্দর। এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে বর্তমানে কেমন চলছে বন্দরের কার্যক্রম, তা নিয়ে আমাদের আজকের আলোচনা পর্ব। চট্টগ্রামে অতিথিকে সঙ্গে নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। 137 বছর পেরিয়ে 138 বছর চট্টগ্রাম বন্দর আসলো। আজকের বন্দর এবং আগামী বন্দর কেমন হবে সেটা আমরা জানতে চাইবো চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের কাছে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানাচ্ছি, আপনার অভিনন্দন জানাচ্ছি 138 বছরের জন্য। এখন আপনাকে জানতে চাইবো 138 বছর এসে চট্টগ্রাম বন্দর এখন কোন অবস্থানে রয়েছে? 138তম দিবসে আপনাদের শুভেচ্ছা। বন্দর অনেক দূর এগিয়ে এসেছে। আমরা বর্তমানে যে 3.5 মিলিয়ন টিউস অফ কার্গো হ্যান্ডেল করছি, মানে কন্টেনার হ্যান্ডেল করছি, এটা অত্যন্ত মানে প্রশংসার দাবিদার। কারণ আমাদের সক্ষমতা প্রায় 3 মিলিয়ন, সেখানে আমরা 3.5 মিলিয়ন টিউস করছি। আর আমাদের জানেন যে এখানে অনেক লিমিটেশন আছে, যেমন আমাদের গভীরতা, তারপরে যে কোনো জাহাজ আসতে গেলে এটা জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয়। উপরন্ত হলো বড় ধরনের জাহাজ এখানে আসতে পারে না, রাত্রের বেলা আমাদের জাহাজ অপারেশন করা যায় না। তো সেই জন্য আমাদের আসলে একটা বাস্তবমুখী একটা সমুদ্র বন্দর দরকার। তো সেইটার জন্য আমরা ইতিমধ্যে এই মাসে যে বে টার্মিনালের বিষয়টা আসছে, এটা আপনারা জানেন। আমরা জানি আপনার দুদিনের মধ্যে দুটো চুক্তি সম্পন্ন করেছেন, একটি হলো বে টার্মিনাল নিয়ে, একটা মাতারবাড়ি নিয়ে। সেই চুক্তিটা একটি দেশবাসী জানতে চাই, আসলে চুক্তিগুলো কাদের সাথে করেছেন এবং চুক্তির বিনিময়ে বাংলাদেশটা কতটা লাভবান হবে? বে টার্মিনাল এটা আমাদের ড্রিম প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা 2013 সাল থেকে এটা নিয়ে কাজ শুরু হয়। বাট আমাদের বর্তমান এই সরকার আসার পরে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়, কারণ আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্ট আরও বাড়াইতে হয় তাহলে আমাদেরকে আর কোনো অল্টারনেটিভ নাই, এটাকে দ্রুত করতে হবে। যেহেতু প্রতি বছরে আমাদের অ্যাভারেজে 7% হলো আপনার গ্রোথ হচ্ছে, এবং সেটা আমাদেরকে হ্যান্ডেল করতে গেলে অবশ্যই আমাদের একটা ভালো সমুদ্র বন্দর দরকার। এই জন্য আমরা বে টার্মিনালটাকে সুপার ফাস্ট ট্র্যাক করে এটা করেছি। প্রথমে আমাদের $650 মিলিয়ন একটা চুক্তি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে হয়েছে। এরপরে 2টা আইটিওসের সাথে 2টা টার্মিনাল হবে, একটা হলো আপনার পিএসএ সিঙ্গাপুরের সাথে, আর একটা হলো ডিপি ওয়ার্ল্ডের সাথে। তো আশা করি এই বছরের আপনার অগাস্ট সেপ্টেম্বরের দিকে আমরা সব চুক্তি সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে, মাতারবাড়ি বে টার্মিনালকে বন্দর কেন্দ্র করে 32,000 কোটি টাকার একটা বিনিয়োগ এবং কাজ হচ্ছে, মহাযজ্ঞ হতে যাচ্ছে। সে যোগ্য সক্ষমতা কি আপনাদের রয়েছে কিনা? আমি শুধু এটুকুই বলতে পারি যে চট্টগ্রাম বন্দর হবে আসলে আমাদের জন্য একটা বড় ব্লেসিং। এই চিটাগং মহেশখালী এই এরিয়াটা হবে আমাদের জন্য একটা গ্রোথ ইঞ্জিন, এবং সেখানে বন্দরই আসলে প্রকৃত রোলটা প্লে করবে। এবং বন্দরের যদি সক্ষমতা থাকে তখনই কিন্তু এই ইম্পোর্ট এক্সপোর্ট এবং তার সাথে ইনভেস্টমেন্টটা আসতে পারবে। আদারওয়াইজ কিন্তু এটা খুবই কঠিন হবে। এবং আপনার পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যেখানে বাণিজ্যের পাশাপাশি আমাদের দেশে বিনিয়োগের অনেক সুযোগ আসছে। এই সুযোগে কিন্তু আসলে আমাদের এই বন্দরের যে সক্ষমতা, এটা বাড়ানো অত্যন্ত জরুরি। আমরা জানি দক্ষিণ এশিয়ার হাব বলা হচ্ছে এখন আপনার বন্দরকে। এদিকে দক্ষিণ এশিয়ার হাবটা কেন, এবং আপনারা বলা হচ্ছে সিঙ্গাপুর এবং পোর্ট কেলাং কিংবা কলম্বো, শ্রীলঙ্কার কলম্বো ট্রান্সশিপমেন্ট পোর্টকে এড়াতে গেলে মাতারবাড়ি লাগবে। সে মাতারবাড়ি আগামী দিনের অর্থনীতি কতটা ভূমিকা রাখবে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য? মাতারবাড়ি আমাদের জন্য আসলে গেম চেঞ্জার। কারণ হলো বড় জাহাজ যেগুলো 14 থেকে 16 মিটারের যে ড্রাফটের জাহাজ, এগুলো 8,000 থেকে 9,000 টিউস কার্গো নিয়ে যেতে পারবে। তো এইরকম জাহাজ কিন্তু এই দক্ষিণ এশিয়াতে আসলে আসার মতো আর কোনো জায়গা এখন নেই। আমরা এটা শুরু করলে তখন আমরা ডাইরেক্ট শিপিং করতে পারবো, ডাইরেক্ট ফেডার সার্ভিস করতে পারবো, এবং এটা রিজনাল হাব হিসাবে কাজ করবে। কারণ এখন আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত কার্গো রিজনাল কান্ট্রিতে বা আপনার ইউরোপ বা আমেরিকাতে যায়, সেগুলো কিন্তু ট্রান্সশিপমেন্ট হয়ে যায় সিঙ্গাপুর থেকে। তখন কিন্তু এখান থেকে আমরা ডাইরেক্ট আপনার এই শিপিংটা করতে পারবো, এবং এর ফলে হবে কি আমাদের আরও অনেক শিপিং রুট ওপেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে শুধু জাহাজের ভাড়ায় না, কার্গোর ভাড়াও কমে যাবে। কন্টেনার ভাড়া হয়তো কমে আসবে, দেখবেন 30 থেকে 35% কমে যাবে। জাহাজের ভাড়াও এরকম 30 থেকে 35% কমে, এবং স্পিড টু ডেলিভারি, যে আমরা মার্কেটে বা ডেস্টিনেশনে খুব দ্রুত পৌঁছাইতে পারবো। এবং দ্রুত না পৌঁছাইতে পারলে কিন্তু আমাদের এখানে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, যেটা মনে করেন ভিয়েতনামে বা আপনার ইয়েতে আসে, থাইল্যান্ড বা চায়নাতে। তারা কিন্তু আমাদের থেকে প্রায় 10 দিন আগে আছে, এই জন্য সব হাই এন্ড প্রোডাক্টগুলো ওখানে হয়।
আমরা যখন এই ডাইরেক্ট শিপিং ওপেন করতে পারবো তখন হাই এন্ড প্রোডাক্টগুলো বাংলাদেশে চলে আসবে। আপনার বন্দর প্রতিবেশী দেশগুলোর জন্য কতটা ভূমিকা, প্রতিবেশী দেশটাকে আপনাদের বন্দর আমাদের বন্দর ব্যবহার করতে পারবে কিনা, বা সিস্টেমটা কি হবে এবং তারা কিভাবে লাভবান হবে আমাদের বন্দরকে কেন্দ্র করে? এইটা তো মানে আশেপাশের দেশ সবাই এটাতে উপকৃত হবে। যেমন মনে করেন নেপাল, ভুটান, তারপরে সেভেন সিস্টার, তারা তো অলমোস্ট ল্যান্ডলক আর কি, তাদেরকে অনেক ঘুরে বন্দরে আসতে হয়। তো এখন আমাদের ডিপ সি পোর্ট হয়ে গেলে তখন কিন্তু এটা সরাসরি তারা এটা ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে তারাও উপকৃত হবে, তাদেরও কার্গো হ্যান্ডলিং, কার্গো ডেলিভারি এবং তাদের যেই ভাড়া এগুলো সবই কমে যাবে। এটা মানে আমি তো মনে করি যে এটা আমাদের এই রিজনাল একটা গ্রেট মানে ওপেনিং হবে এটার জন্য। আপনি তো কোনো মাতার বাড়ি টার্মিনাল নিয়ে বলে একটা বন্দর নিয়ে কথা বলি, বন্দরের সক্ষমতার জন্য আপনার দায়িত্ব নেওয়ার পর এখন কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন যাতে আমাদের যারা ব্যবসায়ী, যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তারা বন্দরটাকে স্মুথলি চালাতে পারে? এখন কি কি ব্যবস্থা আপনি নিচ্ছেন এই মুহূর্তে? সক্ষমতা বাড়ানোর জন্য দুইটা কাজ আমাদের জরুরি করতে হয়েছে। একটা হলো যে এক্সিস্টিং যে স্পেস আছে সেই স্পেসটাকে আমাদের মানে সুন্দরভাবে ম্যানেজ করা। তো এইটার জন্য আমরা অনেক প্রোগ্রাম হাতে নিয়ে ইতিমধ্যে আমরা অনেক স্পেস ম্যানেজ করে বের করেছি, যার ফলে আমাদের এখন হ্যান্ডলিং দ্রুত হচ্ছে। দ্বিতীয়ত হলো আমাদের যে ডিজিটালাইজেশন, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমরা না যাই, এই ফিজিক্যাল মুভমেন্ট বা ফাইল মুভমেন্ট বা ফিজিক্যাল পেমেন্টে হয় কি অনেক সময় চলে যায়। তো এইটার জন্য আমরা একটা ম্যারিটাইম পোর্ট সিঙ্গেল উইন্ডো করছি, ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডে আমরা একটা করেছি, এবং আমাদের নিজস্ব যেগুলো আসে সেগুলোকে আমরা ইন্টিগ্রেট করে যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আমরা ইবিএল এর সাথে এবং এইচএসবিসি এর সাথে কন্ট্যাক্ট করে ওনাদের সাথে করছি। এবং ইতিমধ্যে কাস্টমস থেকেও আমরা কাস্টমসের যে এসআই কোডা এবং আমাদের যে টার্মিনাল অপারেটিং সিস্টেম যে নাভিসের, এটাকে আমরা এখন ইন্টিগ্রেট করছি। এনবিআর আমাদেরকে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে এবং এনবিআর সাথে আমাদের চুক্তিও হয়ে গেছে। এখন এই কাজটা আমরা দ্রুত করতেছি এবং আমরা 5G টেকনোলজি অ্যাডপ্ট করতেছি। ইতিমধ্যে আমাদের 5G সার্ভে হয়ে গেছে। তো বন্দর কিন্তু বাংলাদেশের ফার্স্ট আপনার 5G অ্যাডপশন করবে ইনশাল্লাহ। এবং জুনের মধ্যে আমরা চেষ্টা করছি যে এই আমাদের টোটাল ম্যারিটাইম সিঙ্গেল উইন্ডো একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম হবে, যেখানে আপনার রিয়েল টাইম টোটাল ভিজিবিলিটি থাকবে। অর্থাৎ জাহাজ, কার্গো এবং মুভমেন্ট হচ্ছে যে ভেহিকেল সব কিছুই কিন্তু আপনি একদম রিয়েল টাইম দেখতে পারবেন, আপনি জাস্ট আপনার হ্যান্ডে চলে আসবে এবং 24/7 যে কোনো জায়গা থেকে আপনি পেমেন্টগুলো করতে পারবেন। আপনাকে পেমেন্টের জন্য ব্যাংকে যেতে হবে না। এক্ষেত্রে স্যার আপনি যে সক্ষমতা বাড়ানোর জন্য যন্ত্রপাতি প্রয়োজন, সে যন্ত্রপাতি সংগ্রহের ক্ষেত্রে আপনি কি ভূমিকা নিচ্ছেন? যন্ত্রপাতি যেমন ইতিমধ্যে আমরা যে যন্ত্রপাতিগুলো কিনেছি ওইগুলো সবই হলো আধুনিক। আর ভবিষ্যৎ যে যন্ত্রপাতিগুলো আমরা কিনছি এগুলো আমরা যেই গ্রিন করিডর, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এক্সিস্টিং যে পোর্ট সেটা থেকে আমরা যখন ট্রানজিশন করছি এটা হবে গ্রিন ট্রানজিশন, অর্থাৎ বে টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপসি পোর্ট এবং আমাদের এখানে যে এপিএম টার্মিনাল যেটা হবে মার্কস লাইন করবে, এগুলো সবই হবে কিন্তু গ্রিন পোর্ট। সেখানে ডিকার্বনাইজেশন এবং ডিজিটালাইজেশন দুইটাই থাকবে। এতে করে কি হবে, আমাদের এই পোর্টটা হবে অ্যাকচুয়ালি একটা গ্রিন করিডর, ম্যারিটাইম করিডরে আমরা কিন্তু চলে যাব, যেটা ওয়ার্ল্ডের সাথে আমরা মানে অ্যাট পার থাকবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন চট্টগ্রাম বন্দরকে পুঁজি করে চট্টগ্রাম বন্দর, বেড টার্মিনাল এবং মাতারবাড়িকে পুঁজি সামনে রেখে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার, অর্থাৎ এখন যে ট্রান্সশিপমেন্ট বন্দর ব্যবহার করতে হয় সিঙ্গাপুর কিংবা কলম্বো, সেটার প্রয়োজন হবে না। মাতারবাড়ি যখন হয়ে উঠবে এবং আশপাশে যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো রয়েছে, তারাও চট্টগ্রাম বন্দর, বে টার্মিনাল এবং মাতারবাড়িকে ব্যবহার করে তারাও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে এবং 138 বছরের পদার্পণ উপলক্ষে যে আলোচনা আমরা করছিলাম সেই আলোচনা এখানে শেষ করছি। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, যেখানে বন্দর চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।